আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমে এবং তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে তোমাদের আমরা ভেক্টর রাশির যোগের নিয়ম পড়াবো। গত ক্লাসে আমরা পড়েছিলাম কি ভেক্টর রাশির যোগের সামান্তরিক সূত্র। আজকে আমরা ভেক্টর রাশির যোগের উপাংশ সূত্র আমরা পড়ব। তোমরা খাতা এবং কলম নিয়ে রেডি হয়ে যাও এবং আমার সাথে সাথে মেন টপিকগুলো লিখে ফেলো। তাহলে আমরা ক্লাসে ফিরে যাই। আমাদের তাহলে আজকে আলোচনার বিষয় ভেক্টর রাশি যোগের উপাংশ সূত্র। তোমরা লিখো ভেক্টর রাশির যোগের উপাংশ সূত্র। ভেক্টর রাশির যোগের উপাংশ সূত্র। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ভেক্টর রাশির বিভাজনটা কি। ভেক্টর রাশির বিভাজন হলো একটা ভেক্টর রাশিকে যদি দুইটা বা তিনটা অংশে বিভক্ত করা হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ভেক্টর রাশির বিভাজন। আচ্ছা, আর বিভাজিত অংশকে বলা হচ্ছে মূল ভেক্টরের অংশ বা উপাংশ। আমরা এখন দেখব যে এই উপাংশের সাহায্যে কিভাবে একটা ভেক্টর রাশিকে প্রকাশ করা হয়। তাহলে দুইভাবে এইটা আমরা প্রমাণ করতে পারি। একটা হলো যে কোনো দুই দিকে ভেক্টর রাশির উপাংশ। তোমরা লিখো ক, যে কোনো দুই দিকে উপাংশ, যে কোনো দুই দিকে উপাংশ। সেটা করার জন্য আমরা একটা সামান্তরিক অঙ্কন করছি। মনে করলাম ওয়ে বিসি একটি সামান্তরিক। এর আমরা মনে করলাম যে ওবি হলো একটা কর্ণ। ওয়ে বরাবর আমরা মনে করছি পি একটি ভেক্টর রাশি আর ওসি বরাবর কিউ একটা ভেক্টর রাশি। তাদের লব্ধি হলো আর। মনে করলাম আর এর সাথে পি ভেক্টর রাশি আলফা কোণে এবং কিউ ভেক্টর রাশি বিটা কোণে ক্রিয়াশীল। আচ্ছা, তাহলে একান্তর কোণ হিসেবে এইখানে আমাদের হবে আলফা, এটা তো হবে বেটা। তাহলে এই কোণটা কত হবে? তো আমরা কি করলাম, আমরা প্রথমে ও এ বিসি একটি সামান্তরিক অঙ্কন করলাম, ও বি একটি কর্ণ অঙ্কন করলাম। আমরা মনে করলাম ও এ বাহু বরাবর পি একটা ভেক্টর রাশি আর ও সি বরাবর কিউ একটা ভেক্টর রাশি ক্রিয়াশীল। আচ্ছা, এবং লব্ধি আর এর সাথে পি ভেক্টর রাশি আলফা কোণে এবং লব্ধি আর এর সাথে কিউ ভেক্টর রাশি বিটা কোণে ক্রিয়াশীল। এখানে যদি আলফা কোণ হয় তাহলে একান্তর কোণ হিসেবে এখানে আলফা হবে, আর এখানে বিটা হলে এখানে একান্তর কোণ হিসাবে বেটা কোণ হবে। তাহলে এই কোণটা কত? তোমরা ক্লাস 9-10 একটা উপপাদ্য পড়ে আসছো জ্যামিতিতে, সেটা ছিল কি ত্রিভুজের যে কোনো একটা বাহু যদি বর্ধিত করা হয় তাহলে বহিস্থ যে কোণটা তৈরি হয় সেটা অন্তস্থ বিপরীত কোণ দুইটার সমষ্টির সমান। অনুরূপভাবে আমরা এই ও এ বি একটি আমাদের ত্রিভুজ, আমরা ওই বাহুকে যদি বর্ধিত করি তাহলে আমাদের বহিস্থ কোণটা তৈরি হবে কত? আমরা ওই বাহুকে বর্ধিত করলাম, তাহলে বহিস্থ কোণটা হবে আমাদের এইটা। তাহলে এই কোণটার মান হবে এইটা আর এইটার সমষ্টির সমান, আলফা প্লাস বিটা। আর টোটাল কোণ এখান থেকে পর্যন্ত আমরা জানি কত? এক সরল কোণ বা 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমরা আলফা প্লাস বিটা বাদ দিই তাহলে আমরা ভেতরে কোণটা পাবো। তাহলে সেই মানটা হবে কত? পাই মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে ভেতরের কোণটা আমার হলো এইটা, পাই মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, তাহলে যে কোনো দুই দিকে উপাংশ বের করার জন্য আমরা এখানে একটা কি করব? সাইনের সূত্র প্রয়োগ করব। তোমরা লিখো সাইনের সূত্র। ত্রিভুজ এই ও এ বি, ত্রিভুজ ও এ বি তে সাইনের
ও এ বি এ সাইনের সূত্র প্রয়োগ করে, সাইনের সূত্র প্রয়োগ করে, তাহলে সাইনের সূত্র হলো কোনো একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য আর অপর দুইটা কোণের অন্তর্ভুক্ত কোণের সাইনের অনুপাতটা হবে সমান। যেমন আমরা ও এ বাহু যদি নিই, ও এ বাহুর দৈর্ঘ্য যদি কাউন্ট করি তাহলে অপর দুইটা বাহু হবে এইটা আর এইটা, এর মধ্যবর্তী কোণ বিটা, তাহলে এটা সাইনে কনভার্ট করতে হবে। একইভাবে এবি বাহুর দৈর্ঘ্য যদি নিই তাহলে অপর দুইটা বাহু হলো এইটা আর এটা, মধ্যবর্তী কোণ আলফা, এটাকে সাইনে কনভার্ট করতে হবে। আবার যদি এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ আলফা, তাহলে আমরা যদি দৈর্ঘ্য নিই ওবি, তাহলে এইখানে যে কোণটা হবে পাই মাইনাস আলফা প্লাস বিটা, এটা সাইনে কনভার্ট করতে হবে। তাহলে এই অনুপাতগুলো হবে কি সমান, এটা হলো সাইনের সূত্র। তাহলে আমরা চিত্র অনুযায়ী আমরা লিখতে পারি ত্রিভুজ ও এ বি হতে ও এ ডিভাইড বাই সাইন বিটা সমান সমান আমাদের হলো এবি যদি নেই তাহলে এবি ডিভাইড বাই সাইন আলফা সমান সমান আমরা যদি নেই ওবি, তাহলে ওবি নিলে অপর দুইটা বাহুর মধ্যবর্তী কোণ কত, সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা। আচ্ছা, আমি আরেকবার জিনিসটা দেখিয়ে দিচ্ছি চিত্র থেকে, তোমরা বোঝার চেষ্টা করো। আমাদের এখানে ত্রিভুজ হলো ও এ বি। আমরা বলেছি সাইনের সূত্রটা হলো কোনো ত্রিভুজের তিনটা কোণের মধ্যে আমাদের এখানে তিনটা কোণ ত্রিভুজের, তাহলে যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য হবে অপর দুইটা বাহুর অন্তর্বর্তী কোণের সাইনের এই যে অনুপাতটা হবে সমান। তাহলে ও এ বাহু যখন নেব, ও এ বাহুর দৈর্ঘ্য ও এ, এই বাহু আর এই বাহুর মধ্যবর্তী কোণ বিটা, তাহলে এটাকে সাইনে নেব, তাহলে সাইন বিটা। যখন এ বি নিচ্ছি তাহলে অপর দুইটা বাহু এটা আর এটা, এর মধ্যবর্তী কোণ হলো আলফা, তাহলে সাইন আলফা। আর যখন ও বি নিচ্ছি তাহলে অপর দুইটা বাহু হলো এইটা আর এইটা, এর কোণ হলো পাই মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা। এখন আমরা এই অংশটাকে ভাঙাবো কিভাবে, এখান থেকে আমরা পাচ্ছি, তোমরা ত্রিকোণমিতি থেকে করেছো সেটা একটু দেখো। তাহলে এখানে আমরা লিখতে পারি ও এ ডিভাইড বাই সাইন অফ বিটা সমান সমান এবি ডিভাইড বাই সাইন আলফা, ওবি ডিভাইড বাই এখানে লিখতে পারি সাইন অফ আলফা প্লাস বিটা। কিভাবে হয়, তোমরা ক্লাস 9-10-এ কোয়াড্রেন্টের অঙ্ক করেছো, সেটা তোমরা জানো যে সাইন অফ পাই মাইনাস আলফা প্লাস বিটা, অর্থাৎ সাইনের সাথে যদি প্লাস থিটা বা মাইনাস থিটা থাকে তাহলে পাই মানে কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে আমরা 180 ডিগ্রি মানে কয় নম্বর ঘর, 2 নম্বর ঘর। 2 নম্বর ঘরে সাইন পজিটিভ, আর একটা আমরা চেঞ্জ করার বিষয়টা হলো 180, তার মানে আমরা লিখতে পারি কি 180 সমান 90 ইন্টু 2। তাহলে 90-র সাথে যদি জোড় সংখ্যা থাকে তাহলে এখানে সাইন থাকলে সাইন হবে, 90-র সাথে জোড় সংখ্যা যদি গুণ থাকে তাহলে এইখানে সাইন থাকলে সাইন হবে, চেঞ্জ হবে না। আর চিহ্নের বিষয় 2 নম্বরে অল্প 2 নম্বরে সাইন পজিটিভ, সেই জন্য এখানে আমাদের পজিটিভ থাকলো। তাহলে এটা পাইলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ও এ ডিভাইড বাই সাইন বিটা সমান সমান এবি ডিভাইড বাই সাইন আলফা সমান ওবি ডিভাইড বাই সাইন আলফা প্লাস বিটা, তিনটা পরস্পর সমান। এখন আমরা দুইটা করে লিখতে পারি একসাথে, অতএব ও এ ভাগ সাইন বিটা সমান সমান আমরা লিখতে পারি ওবি ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এখন ও এ মানে হলো আমাদের ও থেকে এ বাহুর আমাদের পি ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে এখানে মান নেব পি ডিভাইড বাই সাইন বিটা সমান সমান ওবি মানে আর, আর সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে এখান থেকে আমরা পি সমান লিখতে পারি পি সমান সমান আর সাইন বিটা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা, সাইন অফ আলফা প্লাস বিটা। এটা আমরা সমীকরণ নাম্বার 1। আচ্ছা, তাহলে পি এর অংশ বা উপাংশ আমরা পেলাম যে কোনো দুই দিকে। এখন আমরা কি এর অংশটা বের করব, তাহলে এটা সমান এইটা। তাহলে আবার আমরা লিখতে পারি এবি
ডিভাইড বাই সাইন আলফা এবি ভাগ সাইন আলফা সমান সমান এবি ডিভাইড বাই সাইন আলফা সমান সমান হলো ওবি ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে এখানে চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এবি সমান সমান কিউ, যেহেতু সমান্তরিক তাহলে কিউ ডিভাইড বাই সাইন আলফা সমান সমান ওবি মানে আর, আর ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। আচ্ছা, তাহলে কিউ সমান হলো আমাদের আর সাইন আলফা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এইটা আমার 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা যে দুইটা সমীকরণ পাইলাম, এইখানে একটা পি সমান সমান এইটা, আর এইটা হলো কিউ সমান সমান, এই যে দুইটা সমীকরণ পাইলাম কার কার, একটা পি এর অংশ আর একটা কিউ এর অংশ। তাহলে এইখানে আমরা পড়ছি কি ভেক্টর রাশির উপাংশ বা ভেক্টর রাশির বিভাজিত অংশের মান। তাহলে ভেক্টর রাশি দুইটা, একটা পি একটা কিউ। তাহলে আর এর মধ্যে পি এর অংশ আছে এবং আর এর মধ্যে কিউ এর একটা অংশ আছে। তাহলে আর এর মধ্যে পি এর অংশ কতটুকু আছে, যখন সেটা আলফা কোণে ক্রিয়াশীল হবে সেটা আমরা পাবো পি সমান আর সাইন বিটা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। আর আর এর মধ্যে কিউ এর কতটুকু অংশ আছে সেটা আমরা পাবো কিউ সমান আর সাইন আলফা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এই পরিমাণ অংশ আমরা আর এর মধ্যে পাবো। এটা হলো যে কোনো দুই দিকে, অর্থাৎ আলফা এবং বিটা কোণে যদি পি এবং কিউ আর এর সাথে ক্রিয়াশীল হয় তাহলে তাদের অংশের মান বা উপাংশ। এখন আমরা দেখব এই পি এবং কিউ ভেক্টর রাশি দুইটা যদি পরস্পর লম্বালম্বী ক্রিয়াশীল হয় তাহলে তাদের অংশ বা উপাংশের মান কতটুকু হবে। আচ্ছা, তাহলে তোমরা এবার লিখো পরস্পর লম্ব দুই দিকে উপাংশ। আচ্ছা, এই সমীকরণ দুটো আমাদের লাগবে। আমরা এই সমীকরণ দুটো একটু সাইডে লিখে রাখি। তাহলে আমাদের এখানে কিউ সমান সমান হলো আর সাইন আলফা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এইটা আমার হলো 1 নাম্বার। আর হলো পি সমান সমান, এইটা 2 নাম্বার আমাদের দিতে হবে। পি এর মান হলো, আচ্ছা, পি সমান সমান হলো আর সাইন বিটা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। এটা আমাদের 1 নাম্বার ছিল। আচ্ছা, হলো। তাহলে আমরা এখন আমরা যেটা করব সেটা হলো পরস্পর লম্ব দুই দিকে পি এবং কিউ এর উপাংশ বা দুটি ভেক্টর রাশির উপাংশ যখন তারা পরস্পর লম্ব দুই দিকে ক্রিয়াশীল। তাহলে তোমরা লিখে ফেলো খ নাম্বার, পরস্পর লম্ব, পরস্পর লম্ব দুই দিকে উপাংশ, পরস্পর লম্ব দুই দিকে উপাংশ। এটা করার জন্য আমরা একটা বর্গক্ষেত্র অঙ্কন করব। আমরা মনে করলাম যে ও এ বিসি একটি বর্গক্ষেত্র। আচ্ছা, ও এ বিসি একটি বর্গক্ষেত্র, এর ও এ বরাবর পি ভেক্টর রাশি, ও সি বরাবর কিউ ভেক্টর রাশি ক্রিয়াশীল। এইটা এই বরাবর হলো কর্ণ বরাবর লব্ধি আর, এখানে আলফা কোণ, এখানে বিটা কোণ। আচ্ছা, তাহলে চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আলফা প্লাস বিটার সমষ্টি হবে কত, 90 ডিগ্রি। তাহলে পরস্পর লম্ব দুই দিকে যখন পি এবং কিউ ভেক্টর রাশি ক্রিয়াশীল সেই ক্ষেত্রে তাদের অংশ আর এর মধ্যে তাদের অংশ কতটুক বা উপাংশ কতটুক সেটা আমরা এখন বের করব। তাহলে আমরা আগের চিত্রে যখন ভেক্টর রাশি দুইটা পরস্পর আলফা এবং বিটা কোণে অর্থাৎ যে কোনো দুই দিকে ক্রিয়াশীল ছিল 90 ডিগ্রি থেকে কম কোণে, সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম পি এর অংশ হলো আর সাইন বিটা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা এবং কি এর অংশ হলো আর সাইন আলফা ডিভাইড বাই সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে দ্বিতীয় চিত্র যখন ভেক্টর রাশি দুইটা পি এবং কিউ পরস্পর লম্ব অর্থাৎ আলফা প্লাস বিটার মান 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে তাদের অংশের মানটা কতটুকু সেটা আমরা এবার দেখব। তাহলে আমরা চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি।
তাহলে এখানে আলফা প্লাস বিটা সমান সমান 90 ডিগ্রি। তাহলে এটাকে যদি আমরা এখানে সাইন আছে, তাহলে সাইন অফ টু সাইডে আমরা কি করব, সাইন যদি লাগিয়ে দিই তাহলে সাইন অফ আলফা প্লাস বিটা সমান সমান সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রির মান হলো 1। আচ্ছা, আবার আমরা লিখব যে আলফা প্লাস বিটা সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের বিটা সমান আমাদের এখানে হবে 90 ডিগ্রি মাইনাস আলফা। তাহলে বোথ সাইডে যদি আমরা সাইন লাগাই, কারণ সাইন বিটা একটা আছে, তাহলে সাইন বিটা সমান সমান হবে কি সাইন অফ 90 ডিগ্রি মাইনাস আলফা। আর সাইন 90 মাইনাস আলফা এর সামনে সাইন, তাহলে সাইনের সঙ্গে এখানেও উচ্চতর গণিতের ত্রিকোণমিতির অংশের হিসাব আছে। তাহলে এখানে 90 সাথে কিছু গুণ নাই, মানে 1 গুণ আছে, 1 বেজোড় সংখ্যা। 1 বেজোড় সংখ্যা যদি 90 সঙ্গে যদি বেজোড় সংখ্যা গুণ থাকে, তাহলে সাইন থাকলে আমরা জানি cos এর কনভার্ট হবে সেটা। তাহলে এখানে cos আলফা হবে, তাহলে হলো cos আলফা। এখন এই দুইটা মান আমরা 1 এবং 2 নাম্বার সমীকরণে বসাবো। তাহলে 1 নাম্বার হতে কি পাবো, 1 নাম্বার হতে, তাহলে 1 নাম্বার হতে পাবো p সমান আর সাইন বিটা, তার মানে আর সাইন বিটা মানে cos আলফা আর ডিভাইড বাই 1। তাহলে p সমান সমান আমরা পেয়ে গেলাম আর cos আলফা, এইটা আমাদের একটা অংশ। আরেকটা হলো আমরা পাবো 2 নাম্বার হতে, 2 নম্বরে আমাদের আছে q সমান সমান আর সাইন আলফা, আর নিচে আছে কি আমাদের সাইন অফ আলফা প্লাস বিটা। তাহলে এটার মান 1। তাহলে q সমান সমান আমাদের হয়ে গেল আর সাইন আলফা। তাহলে আমাদের এই দুইটাই হলো আমাদের কি, যে কোনো দুই দিকে যখন পরস্পর লম্ব দুই দিকে যখন দুইটা ভেক্টর রাশি ক্রিয়াশীল হবে, সেই ক্ষেত্রে আমাদের p এবং q দুটি ভেক্টর রাশি যদি পরস্পর লম্ব দুই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি বরাবর যে তার অংশ হচ্ছে আর cos আলফা, এবং লম্ব বরাবর অংশ হচ্ছে অর্থাৎ k এর মান হচ্ছে আর সাইন আলফা। এই অনুরূপভাবে এইটার অনেকগুলো প্রয়োগ আছে। যদি এখানে বলে দুটি বল পরস্পর লম্বালম্বী বা যে কোনো কোণে ক্রিয়াশীল, সেই ক্ষেত্রে আমরা দেখব যে ভূমি বরাবর আমাদের হবে কোসাইন cos আলফা, এফ cos আলফা বা cos আলফা, লম্ব বরাবর হবে আর সাইন আলফা। তোমাদের মনে রাখতে হবে যে কোণের সাথে যেটা, সেটার সাথে আমাদের কোসাইন হবে। কোণের সাথে যে অংশটা ভেক্টর রাশি হোক, বল হোক বা বেগ হোক, কোণের সাথে যেটা সেটার সাথে থাকবে cos, আর লম্বালম্বী যেটা সেটার সাথে থাকবে সাইন। এটাই ছিল আমাদের কি, পরস্পর লম্ব দুই দিকে কোনো দুইটা ভেক্টর রাশি যদি ক্রিয়াশীল হয়, তাহলে তাদের যে আমরা যোগ পাবো, এই যোগফল বা লব্ধি, তাদের মধ্যে তাদের যে অংশ বা উপাংশ সেটার অংশ, অর্থাৎ p এবং q দুটা ভেক্টর রাশি যদি লম্বালম্বী ক্রিয়াশীল হয়, তাহলে তাদের যোগফল হবে r। আর এর মধ্যে p এর অংশ আছে, আর এর মধ্যে q এর অংশ আছে, তাহলে r এর মধ্যে p এর অংশ হচ্ছে আর cos আলফা, আর r এর মধ্যে q এর অংশ হচ্ছে আর sin আলফা। এইটা হলো আমাদের ভেক্টর রাশির উপাংশ সূত্র বা উপাংশের সাহায্যে ভেক্টর রাশির যোগ। আচ্ছা, এখন এই উপাংশের অনেকগুলো প্রয়োগ আছে, এই প্রয়োগগুলো আমরা একটু দেখব। তাহলে তোমরা লিখো, আমরা ভেক্টর রাশির যোগের উপাংশ সূত্র পড়তেছি এবং উপাংশ সূত্র আমরা প্রতিপাদন করলাম। এখন উপাংশ সূত্রে যে প্রয়োগ আছে সেগুলো আমরা দেখব। উপাংশ সূত্রের প্রয়োগ এর মধ্যে আছে যেমন হলো নৌকার গুণ টানা, সাইকেলের প্যাডেলের ক্রিয়া, তারপরে হলো লন্ডলার চালনা, এই জাতীয় জিনিসগুলো আমাদের এইসব ক্ষেত্রে কি আছে, ভেক্টর রাশির বিভাজন বা উপাংশ সূত্রের প্রয়োগ আছে। আচ্ছা, তো আমরা প্রথমে দেখব যে নৌকার গুণ টানার বিষয়টা। তোমরা লিখো, নৌকার গুণ টানা। নৌকার গুণ টানা, নৌকার গুণ টানার বিষয়টা কি সেটা আগে একটু জানতে হবে। নৌকার গুণ টানা, মনে করলাম যে এইটা আমাদের একটা নদী, নদীর দুই পাড়, এই পাড় এই পাড়, নদীর দুই পাড়, এইখানে আমাদের একটা নৌকা ভাসাতে হবে।
মনে করলাম ছোট্ট একটা নৌকা, এটা নদীর মধ্যে চলমান। এইখানে একটা স্টিয়ারিং বা হাল এরকম আছে, এখানে একজন সেটাকে ধরে বসে আছে। আচ্ছা, এখন এইখানে একটা রশি বাঁধলাম, এই রশিটা একজন ধরে টানতেছে। তাহলে আমাদের এখানে বলের বিভাজন পাওয়া যাবে। এখানে যদি আলফা হয় তাহলে এই বরাবর হবে এফ, এই টোটালটা হলো এফ, তাহলে এফ কস আলফা, আর এই বরাবর হলো এফ সাইন আলফা। আচ্ছা, তোমাদের আমি ভেক্টর রাশির বিভাজনে বলেছিলাম ভেক্টর রাশির পরিবর্তে বলও হতে পারে আবার বেগও হতে পারে, একইভাবে বিভাজন করা যাবে। তাহলে এইখানে আমরা পরস্পর লম্ব দুই দিকে যখন দুইটা ভেক্টর রাশি ক্রিয়াশীল ছিল, সেই ক্ষেত্রে তাদের লব্ধি হলো আর, আর এর মধ্যে টির একটা অংশ আছে এবং আর এর মধ্যে কিউ এর একটা অংশ আছে। সেইখানে দেখিয়েছিলাম যে আর এর মধ্যে পির অংশ হলো পি সমান সমান আর কস আলফা এবং কিউ সমান সমান আর সাইন আলফা। অনুরূপভাবে এই চিত্রের সাথে তুমি এইখানে কল্পনা করো নৌকার গুণ টানার বিষয়টা। তাহলে নৌকার গুণ টানার বিষয়টা একটু আগে বলি। নৌকার গুণ টানা হলো, অনেক আগে কি পণ্যদ্রব্য পরিবহন করার জন্য নৌকাকে ব্যবহার করা হতো, কারণ সড়ক পথ অত উন্নত ছিল না, পানিপথ ব্যবহার করা হতো। তাহলে নৌকাগুলো কি ছিল? নৌকাগুলো ইঞ্জিন চালিত ছিল না, নর্মাল নৌকা ছিল, সেটা বৈঠা দিয়ে ঠেলা হতো এবং কি করা হতো কি রশ্মি, এই যে মাথায় রশ্মি বেঁধে একজনা নদীর পাড় দিয়ে টেনে নিয়ে যেত। তাহলে এই যে বল দিয়ে সে রশ্মি বেঁধে টেনে নিয়ে যাচ্ছে, এইখানে এই বলটা বিভাজন হয় দুই ভাবে, সেইটাতে আমাদের বল বিভাজনের দৃষ্টান্ত আছে, সেটা আমরা এখন পড়ছি। তাহলে যখন কোনো ব্যক্তি এইখানে রশি বেঁধে এই পাড় দিয়ে টেনে নিয়ে যাচ্ছে এফ বলে, তখন এই বলটা দুই ভাগে ভাগ হচ্ছে। মনে করলাম এইখানে আলফা কোণ, তাহলে এইখানে আমরা একটা বর্গক্ষেত্র যদি কল্পনা করি, এখানে টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ভূমির সাথে যদি আলফা কোণে ক্রিয়াশীল হয়, তাহলে এই চিত্র অনুযায়ী ভূমি বরাবর আমরা দেখতে পাচ্ছি আর কস আলফা। এখন আর এর জায়গায় তোমরা কল্পনা করছো এফ, তাহলে এফ কস আলফা হবে, এফ কস আলফা সামনে, আর একটা লম্ব বরাবর আমরা এখানে দেখেছি কিউ এর মান আর সাইন আলফা, তাহলে এখানে হবে এফ সাইন আলফা। এটাই হলো বল বিভাজনের দৃষ্টান্ত। তাহলে এখন এইখানে যে উপাংশ আমরা পাইলাম, যখন রশি বেঁধে কেউ পাড় দিয়ে টেনে নিয়ে যায় নৌকাটা, তখন নৌকাটা তো এই বলের প্রভাবে পাড়ে যে ভেড়ে যাওয়ার কথা বা ঠেকে যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? কারণ এইখানে পেছনে একজন হাল ধরে আছে, এটাকে বলা হচ্ছে হাল, যেমন সাইকেলের বা মোটরসাইকেল স্টিয়ারিং। এই কি করছে? পেছনে এই বল এই দিকে যাচ্ছে, আর এটা এ হলো এই বিপরীত দিকে বল প্রয়োগ করছে। তাহলে এই বল এবং এই বল পরস্পর সমান, তাহলে পরস্পরের প্রভাব নাকচ করে দিচ্ছে। আমাদের কার্যকর বল থাকছে কোনটা? কার্যকর বল আমাদের হলো এফ কস আলফা। এই বলের প্রভাবে নৌকাটা কি হচ্ছে? সামনে অগ্রসর হচ্ছে। নৌকাটা এই এফ কস আলফা বলের প্রভাবে সামনে অগ্রসর হচ্ছে, আর এই বল সমান এবং বিপরীত বলে পরস্পরের প্রভাবকে নাকচ করছে। এটাই হলো নৌকার গুণ টানার বিষয়। এবং এইখানে আমরা গুণ টানার ক্ষেত্রে বল বিভাজন বা ভেক্টর রাশির বিভাজন যেটা বললাম, সেটার একটা প্রয়োগ, বল বিভাজনের দৃষ্টান্ত এইখানে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা যেটা পড়ব সেটা হলো লন রোলার চালনা। লন রোলার চালনার ক্ষেত্রে আমাদের এখানেও বল বিভাজনের দৃষ্টান্ত আছে, লন রোলার চালনা। তাহলে তোমরা লিখো লন রোলার চালনা। লন রোলার কি? লন রোলার হলো একটা চাকা, ভারী চাকা, যে চাকা দিয়ে কি করা হয়, রাস্তাটা যখন বানায় তখন রাস্তার উপর দিয়ে ভারী চাকা টেনে নিয়ে যেয়ে রাস্তাটাকে বসিয়ে দেয় অনেকটা, এটা লন রোলার বলে। এই লন রোলারের ঠেলা এবং চালনার ক্ষেত্রে বল বিভাজনের দৃষ্টান্ত আছে। তাহলে আমরা ঠেলার ক্ষেত্রে বিষয়টা দেখব এবং টানার ক্ষেত্রে দেখব। তাহলে তোমরা প্রথমে লিখো ঠেলার ক্ষেত্রে লন রোলার এই ঠেলার ক্ষেত্রে বল বিভাজন। তাহলে মনে করো যে আমার এইটা একটা হলো
লন রোলার মানে একটা ভারী চাকা, এইটা কেন্দ্রবিন্দু। তাহলে ভারী চাকা যদি থাকে এখানে, তার ওজন সরাসরি নিচের দিকে কাজ করবে ডাব্লু, ডাব্লু সমান এমজি বা ডাব্লুই রাখতে পারো এমজি। এখন যখন আমরা ঠেলি তখন এদিক থেকে আসলে এদিকে আমরা বলটা প্রয়োগ করি, এইখানে বল প্রয়োগ করি। আচ্ছা, তাহলে এই যে বলটা প্রয়োগ করলাম, এইখানে যদি কোণটা ধরি আলফা, তাহলে এইখানে আমাদের হলো যে পরিমাণ বলে আমরা ঠেলতেছি সেই বলের পরিমাণ যদি আমার হয় এফ, তাহলে এইখানে হবে এফ কস আলফা আর এইদিকে হবে এফ সাইন আলফা। আচ্ছা, তাহলে তোমরা দেখো চিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে আমরা লন রোলার এই চাকাটাকে আমরা এফ পরিমাণ বল দিয়ে ঠেলতেছি, তাহলে বলের প্রভাবটা এবার যাচ্ছে। তাহলে এইখানে আমাদের এই যে এফ পরিমাণ বল, সেটা এই সূত্র অনুযায়ী আমাদের এই দিকে একটা অংশ থাকবে আর নিচের দিকে একটা অংশ থাকবে। এখানে 90 ডিগ্রি কোণ হবে, এটাকে মনে করলাম আমরা আলফা। তাহলে এই বরাবর হচ্ছে এফ এর অংশ হলো কস আলফা আর এটা লম্ব বরাবর হবে এফ সাইন আলফা। তাহলে আমাদের আগে থেকে ওজন ছিল ডাব্লু সমান এমজি বা ডাব্লু ওজন ছিল, আর যখন আমরা তাকে ধাক্কা দিলাম বা পেছন থেকে ঠেলতেছি তখন তার ওজন আরও যোগ হলো, এফ সাইন আলফা পরিমাণ ওজন আরও যোগ হলো। তাহলে এখানে নিট ওজনটা আমাদের বৃদ্ধি পেল। তাহলে নিট ওজন কত? নিট ওজনটা হলো আমার ডাব্লু প্লাস এফ সাইন আলফা। তাহলে আমাদের ওজনটা বৃদ্ধি পেল। তাহলে আমাদের ওজন বৃদ্ধি পেল। তাহলে লন রোলার আগে যে ওজন ছিল তাতে ওজন যদি বেড়ে যায় তাহলে ঠেলার ক্ষেত্রে ঠেলাটা আমাদের হয়ে যাবে কি কঠিন হয়ে যাবে। এবার আমরা টানার ক্ষেত্রে হিসাবটা দেখব। টানার ক্ষেত্রে লন রোলার টানার ক্ষেত্রে এই বল বিভাজনের দৃষ্টান্তটা দেখব আমরা। তাহলে লন রোলার যখন টানা হচ্ছে সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এই টানার ক্ষেত্রে তোমরা লিখো টানার ক্ষেত্রে, টানার ক্ষেত্রে আমরা হিসাবটা বের করছি। তাহলে আমাদের মনে করলাম যে এটা একটা আমার লন রোলার, তাহলে ওজন হলো আমার ডাব্লু, নিচের দিকে সবসময় কাজ করবে। এখন যখন আমরা এটাকে টানবো তাহলে এইরকম একটা বলে আমরা তাকে টানবো এর পরিমাণ বলে, তাহলে এই বরাবর একটা অংশ পাবো আর এই বরাবর উপরের দিকে একটা অংশ পাবো যদি এখানে আমাদের কোণটা হয় আলফা। তাহলে এখানে আমাদের বল বিভাজনের দৃষ্টান্ত আছে। তাহলে এই বরাবর হবে এফ কস আলফা আর এই বরাবর হবে এফ সাইন আলফা। আচ্ছা, তাহলে চিত্র অনুযায়ী যখন আমরা এই লন রোলারকে চাকাটাকে যে এফ বলে টানতেছি সামনের দিকে, তখন তার উপাংশ একটা পাচ্ছি সামনের দিকে এফ কস আলফা, উপরের দিকে এফ সাইন আলফা। তাহলে নিচের দিকে ওজন হলো ডাব্লু আর উপরের দিকে হলো বল হলো এফ সাইন আলফা। তাহলে এই ওজনটাকে হ্রাস করে দিচ্ছে। তাহলে টানার ক্ষেত্রে আমাদের ওই লন রোলারের কি হচ্ছে, ওজন হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে, তাহলে টানাটা আমাদের সহজ হচ্ছে। তাহলে এখানে নিট ওজনটা আমাদের কত? নিট ওজনটা হ্রাস পাচ্ছে, অর্থাৎ ডাব্লু মাইনাস এফ সাইন আলফা, নিট ওজন হ্রাস পায় পেলো। তাহলে নিট ওজন হ্রাস পেলে হালকা হয়ে যাবে এবং সহজে এটাকে আমরা সামনে টেনে নিয়ে যেতে পারবো। তখন এই বলের প্রভাবে সামনে লন রোলারটা যাবে সহজেই। এটাই হলো আমাদের কি লন রোলারের আমরা টানার ক্ষেত্রে হিসাবটা বের করলাম। তাহলে আমরা উভয় হিসাব থেকে দেখতে পাচ্ছি টানার ক্ষেত্রে এবং ঠেলার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ঠেলা থেকে টানা সহজ। তাহলে লন রোলার পরিচালনার ক্ষেত্রে ঠেলার থেকে টানাটা সহজ। আচ্ছা, এটাই ছিল আমার বল বিভাজনের দৃষ্টান্ত। এখন আমরা আরেকটা সহজ জিনিস একটা হিসাব করব, করে আমরা আজকে ক্লাস শেষ করব। আমরা দেখব যে অনেক সময় আমাদের খ নাম্বার প্রশ্নের উপযুক্ত প্রশ্ন থাকে যে ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, অথবা তোমার এই যে নৌকার গুণ টানার বিষয়টা দেখালাম সেই ক্ষেত্রে বলে যে রশ্মি যত লম্বা যদি হয় তাহলে এই ক্ষেত্রে সুবিধাটা কি, অথবা ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, এরকম একটা প্রশ্ন থাকে। তাহলে আমরা এই যে বল বিভাজনের দৃষ্টান্ত যতগুলো পড়লাম, একটা হলো নৌকার গুণ টানা এবং হলো লন রোলার পরিচালনা। সেই ক্ষেত্রে আমরা দেখেছি উভয় ক্ষেত্রে কার্যকর বল, উভয় ক্ষেত্রে হলো কার্যকর বল, সেটা হলো কত? কার্যকর বল এফ কস আলফা।
তাহলে কার্যকর বল এফ কস আলফা। এখন কার্যকরের মধ্যে আমাদের আছে দুইটা জিনিস, একটা বল আর একটা হলো আলফা, কোণ। তাহলে কোণের মান যত বেশি হবে বলের মান তত কম হবে। তাহলে কোণের মানের উপরে এই কার্যকর বলটা ডিপেন্ড করছে। তাহলে কোণের মান যত কম তত কার্যকর বলটা বেশি। সেই জন্য লন লোডার যখন কি বলে নৌকা, যখন আমরা নৌকা রশিটা যত কোণ কম হবে, নিচের দিকে যত হবে কোণ, এই নৌকা এই তো এখন যত এইখানে কোণ আমরা হিসাব করেছিলাম আলফা, যত লম্বা হবে তত কি হবে, কোণের মানটা কম হবে। আর কোণের মান যত কম বলের মান তত বেশি। তাহলে কার্যকর বলের মান বেশি পাওয়া যাবে। একই ব্যাপার ট্রলি ব্যাগের ক্ষেত্রেও তাই। এই ট্রলি ব্যাগ এটাকে আমরা এই যে হ্যান্ডেল ধরে নিয়ে যাই, কাত করে গড়াই নিয়ে যাই। এখন এইখানে কোণ যত আমাদের কম তত কি হবে, হাতল যত বড় কোণের মান তত আমার কি কম। আর কোণের মান যত কম হবে কার্যকর বলের মান তত বেশি হবে। সেই জন্য ট্রলি ব্যাগের হাতল লম্বা হলে সহজে টেনে নেওয়া যাওয়া যায়। এবং নৌকার ক্ষেত্রে এই রশির যত লম্বা হবে কোণের মান তত কম হবে, তত আমার কি হবে, বলের মান বেশি হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বল বেশি পাবো রশির লম্বা হলে। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আমার ক্লাস এই পর্যন্তই। তোমরা আগামী ক্লাস দেখবে এবং সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা করে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।